ম্যাম, প্রথমেই জিজ্ঞেস করি যে বালিগঞ্জে আপনার জেতার সম্ভাবনা কেমন? লড়াই যখন করতে দিয়েছে জিতবো তো বটে। ভারতীয় জনতা পার্টির পতাকা তুললেই তো মৃত্যুর ডাক চলে আসবে। না, আর কোনো ভয় ডর নেই। ছিল এক সময় 2021-এ যে হারে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, কলকাতার মানুষ সেই ভয়টা কাটিয়ে এবার তারা বুঝতে পেরেছে যে এইটাই শেষ লড়াই। এই মুসলমানকেই বলতে শুনেছি যে মুখ্যমন্ত্রী ওপর তারা ডিপেন্ড করেন, মুখ্যমন্ত্রী ডিপেন্ডেন্ট তাদের ছেঁড়াচটি আর তেল গায়ে করে রাখবে বটে, তাদের জন্য এইটুকু ফেসিলিটি করে দেওয়া যাচ্ছে না। তো তাহলে কেন, তাহলে আর তৃণমূলকে ভরসা কেন? বিজেপিকে কত বছর ক্ষমতায় থাকতে হবে আমাদের সেই ছোটবেলায় বইতে পড়া পশ্চিমবঙ্গ ফেরত পাওয়া? তো আমাদের তো সবকিছুই সুপারফাস্ট হয়। মোদিজির কাজের স্টাইল দেখো, ওনার ডিরেকশনেই পশ্চিমবঙ্গ চলবে, পশ্চিমবঙ্গ সরকার চলবে। যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো নমস্কার বন্ধুগণ, আজ প্রথমবার আমার পডকাস্টে বালিগঞ্জ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ডক্টর শতরূপা এবং তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের বোর্ড অফ ট্রাস্টিজ এর মেম্বারও। ম্যাম, অনেক ধন্যবাদ আমার পডকাস্টে আসার জন্য। ম্যাম, প্রথমেই জিজ্ঞেস করি যে বালিগঞ্জে আপনার জেতার সম্ভাবনা কেমন? লড়াই যখন করতে দিয়েছে জিতবো তো বটে। লড়াইয়ের মতো লোকজন জোগাড় হচ্ছে কি? হচ্ছে। কারণ লোকের তো মেন সমস্যাটার ভয় নেই, ভারতীয় জনতা পার্টির পতাকা তুললেই তো মৃত্যুর ডাক চলে আসবে। না, আর কোনো ভয় ডর নেই। ছিল এক সময়, ডেফিনেটলি ছিল। এবং 2021-এ যে হারে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, বা যদিও এটা কলকাতা ফেস করেনি, 2018 2023-এ পঞ্চায়েতে যে ভায়োলেন্স মানুষ টিভিতে দেখেছে, কলকাতার মানুষ সেই ভয়টা কাটিয়ে এবার তারা বুঝতে পেরেছে যে এইটাই শেষ লড়াই। এবং এই লড়াই জিততে না পারলে নিজেদের অস্তিত্বের একটা বিশাল সংকট দাঁড়িয়ে গেছে। তো সেজন্য অসংখ্য মানুষ আমার সঙ্গে আছে এবং আমার কার্যকর্তারা তো আছেই। বাকি জনতার কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছি, সেটাতে তো আমার ডেফিনেটলি মনে হচ্ছে যে জনতাও আমার সঙ্গে আছে, তারাও চায় পাল্টাতে। আপনার কেন্দ্রীয় ম্যাম ওয়াকফ বোর্ডের সময় যা প্রোটেস্ট হয়েছে তাতে বহু লোকের চাকরি, স্কুল, কলেজ লাটে উঠে গেছিল। তো কিরকম ধরনের পুলিশ রিফর্মস বা থানাকে কি ধরনের আপনাদের ডাইরেক্টিভ দেওয়া সম্ভব ক্ষমতায় আসলে, যাতে ভবিষ্যতে তাও কিছু না কিছু প্রোটেস্টের উপলক্ষ আবার হবেই, তখন যাতে এরকম হয়রানি না হয়, সেটা কি করে আপনারা আটকাবেন? এটা বলতে গেলে আমাকে আরেকটু ব্যাকে যেতে হবে। আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে 7টা ওয়ার্ড, তার মধ্যে 4.5খানা ওয়ার্ড প্রধানত মুসলমান বাসিন্দা। আচ্ছা। এবং এখানকার মুসলমান মানে বালিগঞ্জের মুসলমান বাসিন্দারা মূলত ভারতবর্ষই বেছে নিয়েছিল অ্যাট দ্য টাইম অফ পার্টিশন। তো সেই জন্য তারা যে SIR-এ বাদ যাবে বা তারা পাকিস্তান থেকে এসছে বা বাংলাদেশ থেকে এসছে তা নয়। তো এই মুসলমানদের পুলিশের কাছে যাবার আগে আমার যে বার্তা এখন এই মুহূর্তে, যে এই মুসলমান বাসিন্দাদের ডিসাইড করতে হবে যে তারা 34 বছর CPM কে দিয়েছিল, খুব সম্ভবত 20 বছর 15 বছরের তো তৃণমূল, কিন্তু তার আগে সুব্রত মুখার্জি আগেও বালিগঞ্জ জিততেন, তৃণমূল আগেও মানে 5 বছর থেকে বোধহয় আগে থেকে জিততেন। তো তাদের উপর ভরসা রেখেছে, কিন্তু তারা সেই তৃণমূলের দুধেল গায়ে বা সেই ছেঁড়া চটি বা তেজপাতা স্ট্যাটাস ছাড়া আর কিছু তারা পায়নি। যার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন, যে তুমি যেহেতু বললে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা, সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন এসপ্লেনেডে জমায়েত করেছিল, তখন আমরা অধিকাংশ এই মুসলমানকেই বলতে শুনেছি যে মুখ্যমন্ত্রীর ওপর তারা ডিপেন্ড করে না, মুখ্যমন্ত্রী ডিপেন্ডেন্ট তাদের উপর। কারণ ওরা যদি চায়, যেদিন চাইবে, ওই যে মুখ্যমন্ত্রী বলেছে না 1 সেকেন্ডও লাগবে না, এই মুসলমানরা বালিগঞ্জের বাসিন্দা 1 সেকেন্ডও লাগবে না মুখ্যমন্ত্রীর চেয়ার টেনে হিঁচড়ে ফেলে দিতে। আচ্ছা। তো আমি তাদের কাছে এটাই আমার আবেদন, যে এবার আপনারা ঠিক করুন যে এই যে মুখ্যমন্ত্রীকে আপনারা বলছেন যে সে আপনাদের ওপর ডিপেন্ডেন্ট, তার সেই ধরনের মুখ্যমন্ত্রীকে আপনারা রাখবেন কিনা, নাকি আমার হাত ধরবেন, ভারতীয় জনতা পার্টির হাত ধরবেন, এবং ভারতীয় জনতা পার্টি শাসিত বিভিন্ন রাজ্যে যে মুসলমানরা বাস করছেন তারা কি হালে আছে, তারা কিরম ভালোভাবে ব্যবসা করছে, মানুষের সম্মান নিয়ে সসম্মানে জীবনযাপন করছে, তাদের লাইফস্টাইল একটা অন্য মাত্রায়, তো আপনারা সেই জীবন শৈলী বেছে নেবেন কিনা, এটাই আমার বালিগঞ্জের মুসলমানদের কাছে এই বার্তা। বাকি রইল পুলিশের কাছে, আমাদের যে পুলিশকে আমরা ডিপলিটিসাইজ করে দেবো,
যে পুলিশের যে শিরদাঁড়াটা একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, সেই শিরদাঁড়া আমরা সসম্মানে তাকে ফেরত দিয়ে দেবো পুলিশকে, এবং পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেবো। পুলিশ যদি মনে করে ল অ্যান্ড অর্ডার একদম টেনে সিধে করে দেবে, ইরিসপেক্টিভ অফ কমিউনিটি, রিলিজন, পলিটিক্যাল পার্টি, যে ভায়োলেন্স করবে তাকে পুলিশ ঠিক করে দেবে। তো সেই বার্তাটা তো ডেফিনেটলি সাধারণ মানুষের জন্যই যাচ্ছে বালিগঞ্জেও। তো পুলিশকে যদি আমরা সসম্মানে কাজ করতে দিই, এবং আমার ধারণা যেটা, যে বালিগঞ্জের মুসলমানরাও এবার খুব ভয় হলেও, 4 বার দ্বিধাগ্রস্ত হয়েও তারা বিজেপিকে চয়ন করবে। তো সেটা যদি হয় তাহলে বালিগঞ্জ জিতবো। ম্যাম, বাকি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের থেকে কতটা ভালো আছে সেইটা কি ওই মুসলিমদেরকে বোঝানো সম্ভব হচ্ছে আপনাদের ক্যাম্পেনের দ্বারা? হ্যাঁ, হচ্ছে। তার কারণ অসংখ্য মুসলমান কার্যকর্তারা আমার কাছে আসছে, এবং সাধারণ মুসলমানরা, আমি যখন আমার তো বিভিন্ন ওয়ার্ডে তো আমি ঘুরছি, ডোর টু ডোর ক্যাম্পেইনও হচ্ছে, আমার পথসভাও হচ্ছে। তো অনেক মুসলমানরা আবার এদিক ওদিক দেখে নিচ্ছে যে অন্য কোনো মুসলমান দেখছে কিনা, তাতে আবার আশ্বাস দিচ্ছে যে আমরা সঙ্গে আছি। অনেক মুসলমানরা এই আগবারই এসে আমাকে নমস্কার করে যাচ্ছে, আবার ফিস করে বলছি ইসবার মোদিজি কা সাথ হ্যায়। তো ন্যাচারালি ইলেকশন তো ঘুরছে, বালিগঞ্জ ঘুরছে। ম্যাম, ওই বুথ ভিত্তিক ডেটার জন্য তো মোটামুটি কোন বাড়ি কাকে ভোট দিচ্ছে সেটা তো বুঝে যাওয়া সম্ভব বোধহয়, আগে থেকেই যেতে। সেই ভয়টা কি কাটানো যাবে? কারণ আলটিমেটলি যদি তৃণমূল জেনেই যায় এবং ক্ষমতায় এসেও যায় যে কে এটার একটাই সমাধান, বিজেপিকে ভোট দিয়ে বিজেপি সরকার আনা। বিজেপি সরকার যদি আসে তাহলে কে কম ভোট দিল কে বেশি ভোট দিল সেই ভয়টা থাকবে না। এছাড়া বুথ ভিত্তিক যেটা নির্ভয় মানুষকে ভোট দেবার আশ্বাস ইলেকশন কমিশন দিয়েছে, আমার মনে হয় সেটাতে একটা বড় কাজ হয়েছে। কারণ অনেকেরই এবার ধারণা, যেহেতু আমার সঙ্গেও সেন্ট্রাল ফোর্স ঘুরছে, আমার সঙ্গে মানে আমার সিকিউরিটি নয়, কিন্তু আমি যে এলাকায় যাচ্ছি ইলেকশন কমিশনকে জানাতে হচ্ছে, সুবিধা অ্যাপে জানাতে হচ্ছে, পারমিশন দিতে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স সঙ্গে থাকছে। সো সেন্ট্রাল ফোর্সের প্রেজেন্সটা একটা আমার কনস্টিটিউয়েন্সিতে মানুষ ফিল করছে। তো আমার মনে হয় মানুষ স্বচ্ছন্দে ভোট দিতে পারবে। তো আপনার মতে কি এবার ফেয়ার ইলেকশন হতে চলেছে? শেষ কবে ফেয়ার ইলেকশন হয়েছে পশ্চিমবঙ্গে? ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ, কারণ 2011 আমি যখন দাঁড়িয়েছিলাম তখন বোধহয় একটা ফেয়ার ইলেকশন হয়েছিল। কারণ সিপিএম তখন চলে যাচ্ছিল, এবং সিপিএম যে চলে যাবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছিল। 2011 পর আমি আমার 15 বছর পর আমাকে পার্টি সুযোগ দিয়েছে। তো এই যে ওয়েভটা তখন একটা ছিল যে সিপিএম কে সরাতে হবে, এখন আমি সেই সেম ওয়েভ ফিল করছি যে তৃণমূলকে সরাতে হবে যেখানে যাচ্ছি। আজ সকালে আমি বস্তিতে ঘুরেছি, আরেক জায়গায় গড়চার পেছনে একটা বস্তি আছে, আমি সকাল বিকেল বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমার একটা ওয়ার্ডে শুধু মিডল ক্লাস বাঙালি আছে, বাকি হিউজ ডিসপ্যারিটি, হাই রাইজ নয়তো বস্তি। আচ্ছা, তো এই আমাকে এরম 3 রকম ক্যাম্পেইন করতে হচ্ছে, হাই রাইজেও যাচ্ছি, বস্তিতেও যাচ্ছি, এবং মিডল ক্লাস। আমার খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে, পারলে তোমরা যদি আসতে পারো, প্রভাত ফেরি বেরোবে 1লা বৈশাখে, এবং সেটা মূলত যেখানে বাঙালি মিডল ক্লাস থাকে, হাই রাইজ নয়, ছোট ছোট বাড়িতে তারা থাকে, তারা কিন্তু বস্তি বাসিন্দা না, তারা মিডল ক্লাস বাঙালি, সচ্ছল বাঙালি। কিন্তু যারা মনে করে থাকে এতদিন ধরে যে বিজেপি, মানে মনে করানো হয়েছে যে বিজেপি অবাঙালির পার্টি, তাদের এইটাই মনে করানো যে আমি বাঙালি, আমি যার উত্তরসূরি তিনি বাঙালি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি স্থাপনা করেছিলেন ভারতীয় জনসংঘ, যার উত্তরসূরি বিজেপি, তিনি বাঙালি, এবং সেই বাঙালির জন্য আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে। এবং যে রবীন্দ্রনাথ ঠাকুরকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে প্রায় উনি তো এখন আমি শুনছি স্বর্গে আঁতকে আঁতকে উঠছেন, কারণ ওনাকে একটা ফলের রস হাতে ধরিয়ে পাঠিয়ে দিচ্ছে মহাত্মা গান্ধীর অনশন ভাঙার জন্য। তো এই হেন রবীন্দ্রনাথ ঠাকুর যে অতি কষ্টে গীতাঞ্জলি লিখেছিলেন, এখন তো মুখ্যমন্ত্রী সেটাও ছাড়িয়ে গিয়ে নিজেকে বাঙালি প্রমাণ করার জন্য কথাঞ্জলি টথাঞ্জলি কিসব লিখে ফেলেছে। এবং কথাবার্তা যা বাংলা ভাষার অবমাননা থেকেই উনি আমাদের কেন দেশের মন্ত্রীদের পার্সোনাল অ্যাটাক করেন, বডি শেমিং করেন। এগুলো বাঙালির ঐতিহ্য হতে পারে না। যতই তৃণমূল বলুক যে তৃণমূল না হলে নাকি বাঙালি হয় না, তারা তো প্রায় রামকৃষ্ণ পরমহংসদেবকেও তৃণমূল করে দিয়েছে। তো এই ধরনের সমাজ, এই ধরনের সোশিও পলিটিক্যাল সিচুয়েশন পশ্চিমবঙ্গের মানুষ চায়নি। তারা পরিবর্তন এনেছিল ঠিকই, তারা তৃণমূল সিপিএম কে না দিতে গিয়ে, মানে সরাতে গিয়ে
যাকে সামনে পেয়েছে তাকে ভরিয়েছে। তবে সেই সময় আমার মনে আছে আমাদের যারা রাজ্যের নেতা রাহুল দা, শ্রমিক দা তখন বলতো যে রঘু ডাকাতকে সরাতে গিয়ে আপনারা কালু ডাকাতকে না নিয়ে আসেন। তো সেইটাই হলো, সিপিএম কে সরাতে গিয়ে সিপিএম এর শ্রেষ্ঠ ছাত্রী তৃণমূলকে নিয়ে আসা হলো। এবার আমার মনে হয় মানুষ আরেকবার সঠিক পরিবর্তনের আশায় তৃণমূলকে সরানোর জন্য এই ভোটটা দিচ্ছে। হয়তো অনেকে আছেন যারা ঠিক বিজেপিকে ভরসা করে বা বিজেপিকে ভালোবেসে দিচ্ছে, তার নাও হতে পারে। তো সেটাই আমি বলবো যে চাঁদ সদাগরের মতন অন্তত বাঁ হাতে পুজোটুকু দিয়ে দিন, বোতামটা টিপে দিন। আপনার যদি মনে হয় যে পদ্ম ফুলকে দেবেন না, আমার মুখটা বেটার লাগছে, সেটাই দিন, কিন্তু সঠিক চয়নটা করুন। এটাই আমার মানুষকে বার্তা যে এইবার দিস টাইম অর নেভার, মানে এবার অর নেভার, ডু অর ডাই সিচুয়েশন। কারণ বিজেপির, ভগবান না করুক, এবার যদি বিজেপি পাওয়ারে না আসে, বিজেপি চলবে। কারণ আমাদের দেশ জুড়ে হ্যাঁ, আমরা চালাচ্ছি, হ্যাঁ। দেশ চলছে, আমরা রাজ্য চালাচ্ছি, এবং আমাদের অসংখ্য নেতারা আছেন যারা আমরা থাকবো, হ্যাঁ, আমরা কোথাও যাব না। আমি 1986 এর পার্টির মেম্বার, এবং আমি অনেক আপ ডাউন দেখেছি, সরকার গড়তে দেখেছি, পড়তে দেখেছি, কেন্দ্রীয় সরকারও পড়েছে। হ্যাঁ। আমরা কোনোদিনও আশা করিনি যে কেন্দ্রীয় সরকার আমরা দেশ চালাবো আমরা, কিন্তু করেছি। কিন্তু যেটা হবে এইবার যদি বিজেপি না আসে, পশ্চিমবঙ্গের একটা অস্তিত্বের সংকট এসে যাবে, সমস্ত মানুষের একটা অস্তিত্বের সংকট এসে যাবে। আর এটা কিন্তু আমি বলছি বিয়ন্ড রিলিজন, বিয়ন্ড কমিউনিটি, Right. বিয়ন্ড এভরিথিং। যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিচ্ছে যে আমরা আসার 45 দিনের মধ্যে বর্ডার সিল করে দেওয়া হবে, বর্ডার ফেন্স, যেটা এত বছর ধরে আমরা চেয়েই যাচ্ছি। মাননীয় রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার মমতা ব্যানার্জিকে নিজের বোন মনে করে, তিনি আবেদন করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এখানে ল্যান্ড দিচ্ছেন না ফেন্সের জন্য। বাকি যারা স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলো আশ্বাস দিয়ে গেছেন যে 7th পে কমিশন, রাজ্য সরকারে আমরা আসার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী অনুযায়ী, মানে যে তারা যে পে স্কেলে পায় 7th পে, তুমি আমার ইন্ট্রোডাকশনে বলছিলে যে আমি ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টর, ট্রাস্টি, তার আগে আমি ন্যালকোর ডিরেক্টর ছিলাম। সো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট সিস্টেমটা আমি জানি, সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে ট্রান্সপারেন্ট ভাবে রিক্রুটমেন্ট করে সেটাও আমার দেখা। তো আমরা সরকার চালালে আমরা একইভাবে, মানে বোর্ডে টাঙানো হয়, ওই মার্কশিট বলো কি ইন্টারভিউ রেজাল্ট বলো, সবকিছু বোর্ডে টাঙানো হয়, সবাই এসে দেখে যেতে পারে। সেই একই সিস্টেমে চাকরি হবে, কোথাও কোনো চাকরি কেনবার কোনো সিন নেই, কেউ কিনবে না, কেনবার কোনো অধিকার কাউ থাকবে না, কাউকে টাকা দিতে হবে না, ট্রান্সপারেন্ট সরকার। তুমি যদি, আমি কালকেই এক জায়গায় গেছিলাম, হাই রাইজের এক জায়গায় গেছিলাম, তো তারা বলছে যে তার আত্মীয় স্বজন গুজরাটে ব্যবসা করে, এই যে কথায় কথায় বলে তো গুজরাট হতে দেবো না, যারা ব্যবসা করে গুজরাটে তারা বলছে যে আমরা গভর্নমেন্টকে চোখে দেখিনি। এক্স্যাক্টলি। সো দিস ইজ আ ভেরি ক্লিয়ার মেসেজ যে আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার এখানে কনস্টিটিউয়েন্সিতে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, যারা নতুন নয়, তারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং তারা চোখের জল ফেলে, কারণ তাদের ফ্যাক্টরির পর ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিটের পর ইউনিট নয় ভেঙে দিয়েছে, নয় তালা বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। তো তাদের বার্তা যে আপনারা শুধু পদ্ম ফুলটা ফোটান, লক্ষ্মীর আসন তৈরি করুন, লক্ষ্মী আনার দায়িত্ব আমাদের। আমার এখানে দুটো বড় সরকারি আবাসন আছে, গভর্নমেন্ট এমপ্লয়িরা থাকে, তো তাদের কাছে গিয়ে যেরকম 7th পে কমিশনের কথা বলছি, আমি এটাও মনে করিয়ে দিচ্ছি যে ডিএ এর জন্য আপনাদের এই কথাগুলো শুনতে হবে না যে ঘেউ ঘেউ করছেন না। আপনার মুখ্যমন্ত্রী আপনারই বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এই সুপ্রিম কোর্টে লড়তে চলে গেলেন, এগুলো হবে না। এগুলো ডিএ যেদিন থেকে আমরা ঢুকবো তার পরের মাস থেকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনও বোধহয় আসামে বলেছেন বেঙ্গলের কথা, যে আমরা 45 ডেজ এর মধ্যে পে স্কেল, ডিএ, এগুলো সব ক্লিয়ার করে দেবো। এখন যে ডিএ যতটুকু পাচ্ছে, 3% না কত পার্সেন্ট পাচ্ছে, 34% ডিফারেন্স আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ এর সঙ্গে। তো ন্যাচারালি সেগুলো ক্লিয়ার আউট হয়ে যাবে। মহিলা সুরক্ষা সার্বিকভাবে হবে, কোনো মহিলাকে শুনতে হবে না যে 8টার পর বাড়ি থেকে বেরোবে না। আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নবান্নে যাবে না, আমরা রাইটার্স বিল্ডিং থেকে নতুন করে ওখান থেকে শাসন চালাবো। আচ্ছা। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন নামকরণ করে আচ্ছা। বিজেপির মুখ্যমন্ত্রী ওখানে বসবে, এবং বিজেপির মুখ্যমন্ত্রী যেদিন থেকে বসবে সেই দিন থেকে আমি এই যে কটা কথা বললাম সেগুলো চালু হয়ে যাবে, উইদিন 45 ডেজ এফেক্ট পাওয়া যাবে। আমরা মানুষকে
প্রতারণা করতে চাই না, আমরা বলতে চাই না যে আমাদের কাছে কোনো সোনার কাঠি আছে যে আমরা আসবো হুশ করেই আমরা সব পাল্টে দেবো, কিন্তু পাল্টানোর উদ্দেশ্য যে আমাদের আছে সেটা আমাদের চোখে মুখে শারীরিক ভাষায় কথাবার্তায় অ্যাকশনে কিছু লেজিসলেটিভ মেজার্স যেগুলো ইমিডিয়েটলি নেওয়া হবে সেগুলোতে মানুষ বুঝতে পারবে যে আমাদের ইন্টেনশনটা আছে, যে আমাদের সরকার এলে আমরা মানুষের জন্য কাজ করব, সেটা মানুষ বুঝতে পারবে। সো ন্যাচারালি সেই সব নিয়ে মানুষের কাছে যাওয়া। ম্যাম 11তে তৃণমূলের একটা অ্যাডভান্টেজ ছিল যেটা বোধহয় আবার আশা করি আপনাদের নেই, সেটা হচ্ছে যে আরবান নকশাল এবং আসল মাওবাদী এরা সমর্থন দিয়েছিল গ্রাউন্ডে সাপোর্টটা প্রোটেস্ট করা ইত্যাদি তৃণমূলকে। তো এখন তো অমিত শাহর কল্যাণে তারা লোক পেয়েছে পৃথিবীর বুক থেকে, আর বাকিরা তো চাকরি বাকরি নিয়ে নিয়েছে। তো আপনাদের কি সেটা সেই রকম গ্রাউন্ড সাপোর্ট লাগবে না, নাকি ফেয়ার ইলেকশন হলেও সেরকম লাগতে পারে? সেটা লাগলে আপনারা জোগাড় করবেন? নকশালদের সাপোর্ট তো তারা বেচারা সাপোর্টার দেবে কোত্থেকে, তারা তো পত্রপাঠ বিদায় হয়ে গেছে, এটা তুমি বললে। গ্রাউন্ড সাপোর্ট আমাদের অলরেডি আছে, মানে পাচ্ছি আমরা ভীষণ রকম। আমি অন্যান্য কেন্দ্র নিয়ে কথা বলবো না, কিন্তু আমি বালিগঞ্জের ক্ষেত্রে বলতে পারি। তুমি গ্রাউন্ডের কথাই যখন বলে, যারা মাটিতে বসে বাজারে বসে আর কি, যারা চিকেন কাটে সবজি নিয়ে বসে, আমি গড়িয়াহাট বহুবার গেছি, বাজারও করেছি, আমি বালিগঞ্জেরই মেয়ে। তো এবার গড়িয়াহাটে একটা জায়গা আছে সেন্টারে, নিচে থেকে ড্রেন ওয়াটার উঠে আসে, এবার সেখানেই চিকেন কাটছে, সেখানে আরেকটু এগিয়ে গিয়ে মাছের বড় জায়গা, এবং সেইখানেই সবজি কাটছে, সবজি দিচ্ছে রাতে, সবজি বিক্রি করছে, ঝুড়িটাতেও প্রায় ভিজে যাচ্ছে ওই ড্রেন ওয়াটারে। তো আমার একটাই বক্তব্য যে এই যে মানুষরা আমাদের গ্রাউন্ড সাপোর্ট ওখান থেকে দিচ্ছে, তারা কেন দিচ্ছে? তারা তো বুঝতে পারছে যে 15 বছর বর্ষীয়ান নেতা সুব্রত মুখার্জি থাকা সত্ত্বেও তাদের এই কাজগুলো হয়নি। তার আগে সিপিএম এর বড় বড় নেতা থাকা সত্ত্বেও এই সেম গড়িয়াহাট সেরমই রয়ে গেছে। আমার ছেলে 26 বছর বয়স, তার মানে আমি প্রায় 28 বছর ওখানে বাজার করি লিটারালি, সংসার করি যবে থেকে। সো দেয়ারফর আমি গড়িয়াহাট যথেষ্ট ভালো করে চিনি। এছাড়া তুমি যদি বস্তিগুলোতে যাও, আমি তো বহু বস্তিতে ঘুরছি, তুমি বিশ্বাস করবে না, এখনো তাদের অত বড় বস্তি, লাইক পেয়ারা বাগানের মতন বস্তি, যেটা একদিকে শুরু হয় তো আরেকদিকে শেষ হয়, মানে এত বড় জায়গা যে প্রায় 2টো ব্লক মিলে, ওর মধ্যেই বোধহয় 3খানা বুথ আছে, সেখানে এখনো রানিং ওয়াটার নেই, মানে কল খুলে জল আসে না, বালতি শুধু দেখবে। এবং অত বড় বস্তিতে একটা বাথরুম ছেলেদের, একটা বাথরুম মেয়েদের। তুমি যদি সকালে যাও 7:30 থেকে 8টার মধ্যে মহিলারা ওর মধ্যেই চান করছে, এবং তাদের লজ্জা ঢাকার মতন জায়গাটুকু নেই। তো এটা কি কলকাতা শহরের বালিগঞ্জের মতন পশ এলাকায় প্রাপ্য এদের মানুষের? আমার এটাই মানুষের কাছে মনে করিয়ে দেওয়া যে আপনারা এতদিন ধরে যাদের ভরসা করেছিলেন, তারা আপনাদের জন্য এইটুকু করে দেয়নি। বেনিয়াপুকুরের মতন জায়গায় আমি সেদিন গেছিলাম সন্ধ্যাবেলা, আবার বস্তির মধ্যে, এবং রিপাবলিক টিভি এসেছিল আমার রেকর্ডিং করতে, ইন্টারভিউ নিচ্ছিল। শুধু রিপাবলিক টিভির ক্যামেরার আলো ওখানে, শহরের মতন জায়গা, মল্লিক বাজারে there is no street light, মানে মেন রাস্তার কথা বলছি না, বস্তির মধ্যে বলছি। এটা কেন? তাহলে কি এটা জেনে শুনে? ওপেন ওয়্যার আছে, রোজ আমরা শুনি বর্ষার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সিএসসি কে দোষ দিতে। তো আমার বক্তব্য হচ্ছে এখানকার লোকাল কাউন্সিলর, এখানকার বিধায়ক কি চোখে দেখছে না যে এই ওপেন ওয়্যার গুলো আছে এখনো? যে কোনো মানুষের তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। মানে আমি যখন ইন্টারভিউ দিচ্ছি তখন আরেকটু উপরে যখন হাত দিয়ে ধরছে ক্যামেরা, তো তার হাতেও তো লাইভ ওয়্যার লাগতে পারে। এটা তো বিজেপি তৃণমূলের ঊর্ধ্বে যেতে হবে। এটা তো মানুষের জন্য, যে যারা নাকি মানবিক সরকার, তারা নাকি কি মাটি মানুষের সরকার, তো মানুষের কষ্ট চোখে দেখা যাচ্ছে না নাকি? দেখেও মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ তারা মুসলমান এলাকা, তারা কিন্তু মুসলমান এলাকা। সো দেয়ারফর এই শুধু তাদের তেজপাতা আর ছেঁড়াচটি আর দুধেল গায়ে করে রাখবে বটে, তাদের জন্য এইটুকু ফেসিলিটি করে দেওয়া যাচ্ছে না। তো তাহলে কেন? তাহলে আর তৃণমূলকে ভরসা কেন? আমার মনে হয় যার জন্য গ্রাউন্ড সাপোর্ট এই মানুষদের কাছ থেকে আসবে, যারা সত্যি মাটির সঙ্গে মিশে চলে গেছে, যাদের জীবনযাপন মাটির ঊর্ধ্বে উঠতে পারছে না, ওইখানেই রেখে দিয়েছে, ইচ্ছে করে জেনে শুনে রেখে দিয়েছে। আমি তো নতুন দেখছি না, আমি এগুলো ভোটের জন্য যাচ্ছি না, এখন অবভিয়াসলি ক্যাম্পেনে যাচ্ছি, কিন্তু আমি জানি এগুলো আছে। কারণ আমার সঙ্গে যখন আমার ক্যান্ডিডেটের অ্যানাউন্স হবার আগে যখনই বালিগঞ্জ নিয়ে কথা হচ্ছে বা সাউথ ক্যালকাটা নিয়ে কথা হচ্ছে, আমি একদম লোকেশন ধরে ধরে বলে দিয়েছি যেখানে এখানে এরকম সমস্যা। সো দেয়ারফর আমার ক্ষেত্রে, ব্যক্তিগত আমার ক্ষেত্রে, আমার সঙ্গে অলওয়েজ একটা গ্রাউন্ডের কানেকশন রয়ে গেছে। আমি আরেকটা ছোট কথা বলছি, আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি যথেষ্ট অ্যাক্টিভ,
অনেক প্রথম যে ইন্টারভিউ গুলো এসছে, মানে আমার ক্যান্ডিডেচার অ্যানাউন্স হবার পর, তাতে আমি বলেছি যে পশ এলাকা, এবার সত্যি পশ এলাকা, বালিগঞ্জ ইজ দ্য হ্যাঁ। পশেস্ট প্রবাবলি। ভবানীপুরের একটা অংশ, আলিপুর শুধু পশ এলাকা, কিন্তু বালিগঞ্জের প্র্যাকটিক্যালি পুরোটাই 3/4 ইজ পশ। এবং সেই পশের এলাকার সবচেয়ে পশ এলাকা যেটা বিড়লা মন্দির, বিড়লা মন্দিরের সামনে জল জমে এবং এতটাই জল জমে এসইউবির চাকা ডুবে যায়। তো এটা যখন কোনো একটা চ্যানেলের কোনো লাইভ লিঙ্ক গেছে ফেসবুকে, সেখানে বিদ্বান তৃণমূল নেতা বা ছোট নেতা কেউ একজন, ওখানে কয়েকজন মিলে কমেন্ট করেছে যে আপনি তাহলে শুধু এসইউভি চড়েন, আপনার মাটির সঙ্গে কোনো কানেকশন নেই। আমার ইচ্ছে করছে বলতে, আরে মূর্খ, প্রথমত আমি এসইউভি চড়ি না, বিকজ আমি এসইউভি চড়তে পছন্দ করি, আই এম নট কমফোর্টেবল ইন এন এসইউভি। আর এসইউভি চড়ে চাকা ডোবার জন্য দেখতে হয় না, সেটা আমি রাস্তা থেকে দেখতে পাই এসইউভি চাকা ডুবে যাচ্ছে। তো এদের যে মাটির সঙ্গে কানেকশন নেই, যারা এই কমেন্ট গুলো করছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা শুধু সিন্ডিকেট চালিয়েছে আর শুধু তোলা তুলেছে। বাজারে এখনো মানুষ আড়ষ্ট হয়ে ছিল, আর ছিল বলছি, তার কারণ আমরা যখন মেম্বারশিপ ড্রাইভ করেছি ওই এলাকাতে, মানুষ ওপেনলি এসে মেম্বারশিপ ড্রাইভ নিচ্ছিল না, আমাদের বলতো যে আপনারা সরে যান এখান থেকে। কিন্তু এখন সেই মানুষ, সেম দোকান, সেম এলাকা, তারা কিন্তু আমাকে আশ্বাস দিচ্ছে যে আমরা সঙ্গে আছি। সো দেয়ার ফর ঘুরছে, মানুষের সাপোর্ট, গ্রাউন্ড সাপোর্ট আমার আছে। ম্যাম, বালিগঞ্জে কোথাও কোথাও রাস্তা ধসে গেছে, কোথাও জল আসছে না, আপনি বলছেন কোথাও আসলে বিষাক্ত জল আসে, আর ওভারহেড ওয়্যারস। তো এইগুলো কি স্ট্রাকচারাল চেঞ্জেস কিরকম করা সম্ভব, নাকি মানে বিজেপির কর্মীদের পার্সোনাল অনেস্টির উপর ভরসা রাখতে হবে আমাদের শুধু? না, স্ট্রাকচারাল চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, এটা দেখো, আই এম নট এ সিভিল ইঞ্জিনিয়ার, তো এইগুলো নিয়ে একটু আমাদের টাউন প্ল্যানিং বুঝতে হবে। আমাদের এটা উদ্দেশ্যটা, যার জন্য আমি বললাম আমাদের উদ্দেশ্য আছে। এবার আরবান প্ল্যানিং, এটা আমি হাওড়া হলে ইমিডিয়েটলি বলে দিতে পারতাম, হাওড়ায় অলরেডি আরবান প্ল্যান রেডি আছে, আচ্ছা। কিন্তু সেটা তৃণমূল এক্সিকিউট করেনি। কলকাতা শহরে নিশ্চয়ই মাস্টার প্ল্যান আছে কর্পোরেশনের কাছে, তো আমাদের সেটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। কিন্তু আমি অফহ্যান্ড বলতে পারি যে ইমিডিয়েটলি পেভমেন্ট গুলো রিপেয়ার করা যাবে, যেখানে খাবলানো পেভমেন্ট, সেখানে আমার হাঁটতে, আমি যদিও স্নিকার্স পরে হাঁটি যখন আমি বেরোই, আমার ইট ইজ ইকুইভ্যালেন্ট, আমার জন্য ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ ট্রেক। রাইট। আর আমি শুধু নয়, আমার যারা কার্যকর্তারা আছে তারা তো রাস্তায় হাঁটে, আমি না হয় এসইউভি ছাড়া কিছু চড়ি না, লোকের ধারণা। আমি আবারও বলছি, আমি এসইউভিতে উঠতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় এসইউভিতে, কিন্তু বাকি লোকও তো হাঁটতে পারছে না, তাদেরও তো অসুবিধা। আমার কার্যকর্তা এমন খাবলানো জায়গা, পেভমেন্টটা, এটা আমি বলছি মল্লিক বাজারের ওখানে একদম স্ট্রেট পড়ে গেছে, এন্ড হি ইজ ইনজিওর্ড, সেই নিয়েও সে ঘুরছে আমার সঙ্গে। আচ্ছা, এই অবস্থা, পেভমেন্ট ইমিডিয়েটলি ঠিক করা যাবে। এবং ট্রাফিক কনজেশন, ডাবল প্লেন পার্কিং যেতে সিন্ডিকেট নেয়, সিন্ডিকেটের জন্য যেখানে পার্কিং এর ছেলে তাদের কাছ থেকে টাকা তোলে, সে কত টাকা পায়, তার কাছ থেকেও টাকা তুলছে, আর সে বেচারা করবার জন্য দুধারে পার্কিং করে দিয়েছে। মেয়র দেখেও এগুলো মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো ইমিডিয়েটলি বালিগঞ্জের এলাকায় বিধায়ক হিসেবে আই এম শিওর আই ক্যান স্টপ দিস। পার্কিং গুলো বন্ধ করলে রাস্তা যেগুলো ভেতরে চওড়া রাস্তা, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। এবার এরকম কিছু জিনিস আমাকে আরেকটু ডিটেল স্টাডি করতে হবে। আমি বিধায়ক হলে ডেফিনেটলি ইমিডিয়েট কয়েকটা ইস্যু এগুলোতে সলভ করতে পারবো, বাকি লেজিসলেশন করে। এবং ভবিষ্যতে এই বছরের শেষে আমাদের কর্পোরেশন এলে সার্বিক উন্নয়ন, আরবান রিজুভেনাইজেশন আমাদের ম্যানিফেস্টোর অন্যতম একটা ফ্যাক্টর। তো সেগুলো আমি ডেফিনেটলি, আমি পার্সোনালি এগুলো দেখবো যাতে আমার বালিগঞ্জের উপর সুবিধে হয়। এবার এই প্রশ্নটা আমি বহু লোককেই করেছি, ঠিক স্যাটিসফাইং উত্তর পাইনি। আশা করি আপনি কিছু স্যাটিসফাইং উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে যে ভোটে এবার বিজেপি হারলে ভোট পরবর্তী হিংসার সময় কর্মী এবং সমর্থকদের কিভাবে প্রোটেক্ট করা যাবে? বিজেপি হারবে না তো, যদির কথা নদীতে, বিজেপি হারবে না, বিজেপি এবার জিতবে, বিজেপির এবার সরকার হবে। এবং তুমি যেটা বলছো যে 2021-এ যে গ্যাপ ল্যাকুইনা গুলো ছিল, আমি একটা কমিটিতে ছিলাম সেই সময়, যেখানে আমরা কার্যকর্তাদের সঙ্গে দেখা করে লিস্ট করে আমরা পাঠিয়েছিলাম উপরে। এবং এই যে কার্যকর্তারা প্রোটেক্টেড ছিল, রাজ্যের বাইরে ছিল, যে 300-র উপর মানুষকে মেরে ফেলেছে, কুপিয়ে খুন করেছে, তাদের পরিবারের দায়িত্বও কিন্তু কেন্দ্রীয় সরকার, মানে বিজেপি নিয়েছে, কেন্দ্রীয় সরকার না, ভারতীয় জনতা পার্টি নিয়েছে। তো সেই জন্য আমি আবারও উত্তর দিচ্ছি, আমাদের কার্যকর্তারা সেফ, আমাদের কার্যকর্তারা আমার সঙ্গেই আছে, আমার বালিগঞ্জের কার্যকর্তারা আমার সঙ্গেই আছে, এবং তাদের ফুল দায়িত্ব আমার। এই মুহূর্তেও, এখন যতক্ষণ কথা বলছি, তাদের এই মুহূর্তে ক্যাম্পেইনের সময় খাওয়া দাওয়া, তাদের যাতায়াত, সমস্ত কিছুর দায়িত্ব আমার নিজের। তো
তো দেয়ারফর তারপরেও তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, আর শুধু যে ক্যাম্পেনে উড়ে এসে জুড়ে বসে তা তো নয়। আমি বালিগঞ্জের মেয়ে, আমি 2011 যে বালিগঞ্জ লড়েছিলাম, তারপরে আমি বালিগঞ্জ ছেড়ে কোথাও যাইনি, বা আমি অন্য কোনো কেন্দ্র কাল্টিভেট করেছি তাও না। এই কেন্দ্র যে কাল্টিভেট করেছি সেটা আমার টেকনিক্যালি বলা যায় না, কিন্তু প্রত্যেকটা কার্যকর্তার বাড়ির লোক সবাইকে আমি চিনি, জনে জনে আমি নাম ধরে ধরে বলতে পারবো। এত কার্যকর্তা আছে আমাদের, তাও আমি পার্সোনালি চিনি তাদের। এবং যখন যে ডেকেছে আমি গেছি, তো সেইটা আমি বলতে পারি যে আমি সবসময় তাদের সঙ্গে আছি। আর আবারও বলছি, বিজেপি এবার জিতবে, বিজেপি এবার সরকার করবে উইথ, মানুষ যখন দেয় তখন 2/3 মেজরিটি ঢেলে দেয়। তো সেই নিয়েই আমরা কমফোর্টেবলি সরকার করতে চলেছি। ম্যাম, শেষ প্রশ্ন আপনার কাছে, যে বিজেপিকে কত বছর ক্ষমতায় থাকতে হবে আমাদের সেই ছোটবেলায় বইতে পড়া পশ্চিমবঙ্গ ফেরত পাওয়ার জন্য? এটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে, কারণ এবার যখন আমাদের সরকার গড়বে তখন আগামী 5 বছর মানে অ্যাবাউট 1500 দিন সলিড কাজ হবে, এবং সেটার পরে দেখা যাবে যে কতদূর পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে গেল। পশ্চিমবঙ্গ এমনিতেই এখন প্রায় 40 বছরের ওপর পিছিয়ে আছে অন্যান্য দেশের সঙ্গে। তো আমাদের তো সবকিছুই সুপারফাস্ট হয়। তুমি যদি মোদিজির কাজের স্টাইল দেখো, তো সেখানে অবভিয়াসলি ওনারই কাজের স্টাইল আমরা ফলো করব, ওনার ডিরেকশনেই পশ্চিমবঙ্গ চলবে, পশ্চিমবঙ্গ সরকার চলবে। তো সবকিছু দেশের সঙ্গে সুপারফাস্ট হবে। তুমি জানো, প্রধানমন্ত্রী যখন আগের বার এসেছিলেন, খুব সম্ভবত সিঙ্গুরে যখন এসেছিলেন, তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে ওনার কত হাজার কোটি টাকার স্কিম রেডি আছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেগুলো যখন ঢুকবে, কাজ তো শুরু হয়ে যাবে। এবং 1500 ডেজ খুব একটা কম দিন নয়। কাজ দেখাবো, কাজ করব, এবং সার্বিক পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা অন্তত এগিয়ে যাব, পশ্চিমবঙ্গ যোগ দেবে তাদের। অনেক ধন্যবাদ ম্যাম আমার পড়তে আসার জন্য। বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলবে, যদি তোর ডানাতে কেউ না আসে, তবে একলা চলবে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।